ডিপ ফ্রিজে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়ার মৃত লাশ। অবশেষে তারেক রহমান স্বীকার করেন, এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। নিজের মায়ের বিষয় নিয়ে যখন একটা সন্তান এইরকম প্রতারণা করতে পারে জাতির সাথে। এদিকে আজ তারেক রহমান কেঁদে কেঁদে সবার সামনে গোপন তথ্য স্বীকার করে বেগম খালেদা জিয়াকে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। এইটা শুনে এবার দেশবাসী অবাক হয়ে যায়, সাথে সাথেই তারেক রহমান গ্রেপ্তার হয়। সর্বশেষ জানাবো খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপির নোংরা রাজনীতি। ৫ তারিখেই মারা গেছেন খালেদা জিয়া, গোপন রেকর্ড ফাঁস। মারা গেছে তো মনে হয় ৫ তারিখ না ৬ তারিখে জানি মারা গেছে। তারেক জিয়া একটা বেঈমানের বাচ্চা, নিমুখারামের বাচ্চা। তার বাপ ছিল বেঈমান নিমুখারাম। সদ্য প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে এখনো মানুষের মুখে মুখে আলোচনা চলছে এবং সেটাই হওয়ার কথা। আমাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে এই মুহূর্তে ইউনূস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস যদি ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয়, তাহলে তিনি বলেছেন যে ডক্টর ইউনূস এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এক বিরল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ। বিএনপির জন্য মহাবিপদ আছে। আমি ধারণা করি এবারও তিনি বিদেশে যেতে পারবেন না। তার একটা ভুলের খেসারত দিতে হবে এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে। দেশ থেকে আর বের হতে পারবেন না তারেক রহমান। চারদিক থেকে ফেঁসে গিয়েছেন এবং বিপদের মুখে পড়েন। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, তার মুখ থেকেই অনেক কথা এখন আসে এবং বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে খেপে যায়। দর্শক শ্রোতা, অনেকে এটা সরাসরি বলছিল যে বেগম খালেদা জিয়ার মৃত্যু 1 মাস আগেই হয়েছিল এবং তাকে ফ্রিজিং করে রাখা হয়েছে। এখন কিন্তু অনেক কিছু আমরা দেখতে পারি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কেন বেগম খালেদা জিয়ার তথ্যটা এতদিন গোপন ছিল এবং তার জানাজার 3 দিন পরে সে আজকে অনেক তথ্য দিয়ে আসে। সেই তথ্য দেখে দেশের অবস্থা কি হয়েছে এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। ধরে নিলাম ওদের কথা, আপনারা জানেন বেগম জিয়া মারা গেছেন, কিন্তু তার আগের দিন তার টিপসই নেওয়া হলো মনোনয়ন ফরমে এবং মনোনয়ন ফরম গ্রহণও করলো নির্বাচন কমিশন। কিভাবে মেডিকেলি ডেড, যার ব্রেন কাজ করে না এমন একজন ব্যক্তি মনোনয়ন ফরমে টিপসই দিতে পারেন? সেখানে কি নটারি পাবলিক হয়েছে? ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল? সাক্ষী কে ছিল? হয়েছে এমন কি একজন ব্যক্তি যদি মেডিকেলি ডেড হয়ে যায়, তার এই ব্রেন এটা কাজ করে না, তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, সে তাকে মেডিকেলি ডেড, তারাই অনেক আগে বলে দিয়েছে যে সে কোনো চিকিৎসা নিতে পারছেন না। এটা তো তাদের ভাষাই। তাহলে এমন একজন ব্যক্তির মনোনয়ন ফরমে টিপসই আপনি কিভাবে নেন? শি ইজ মেডিকেলি ডেড, এমন একজন ব্যক্তির আপনি কিভাবে নিতে পারেন? আপনাদের কথা বলা উচিত, আপনাদের এই বিষয়টাকে প্রতিবাদ করা উচিত, এই বিষয়টাকে তুলে ধরা উচিত। সেটা কেউ আপনারা করতেছেন না। আরে লাশ নিয়ে রাজনীতি সে করছে, তারেক রহমান নিজে লাশ নিয়ে রাজনীতি করেছে। তার যে 25 তারিখ আসার পরে সে একটা দিন সুস্থভাবে একটা জায়গায় বসেছিল, সে হুট করে তার প্রধান কার্যালয়ে গিয়ে প্রধান ইয়াতে বসলেন, কার্যালয়ে সেই চেয়ারে গিয়ে বসলেন, তাদের গুলশানের কার্যালয়ে গিয়ে বসলেন এবং তিনি শনিবার দিন কোথায় পান এই নিয়ম যে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আপনি ভোটাধিকার পাবেন? এই নিয়ম, এই আইন কোথায় আসছে? বাংলাদেশের কোথায় এই আইনটা আছে আপনাকে বলতে পারেন? কারণ সে বিদেশি নাগরিক ছিল, তার মাকে মেডিকেলে সে যে মারা গেছেন এই তথ্যটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে সেই দেশের নাগরিকও হইতে পারবে না। কারণ তার গার্জিয়ান কে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের নাগরিক হবে? কে আছে তার? সুতরাং সেই লাশকে কাজে লেসে নাগরিকত্ব নিয়েছে, তাও আবার শনিবার দিন, সরকারি ছুটির দিনে তারা তার নাগরিকত্ব নিয়েছেন। সমস্ত কার্যালয়ে তার বসা হয়ে গেছে। আগামীতে তিনি একটি সংসদে নির্বাচন করবেন, তার বন্দোবস্ত হয়ে গেছে। এবং একজন মেডিকেলি, বড় কথা হচ্ছে তাদের ভাষাই আমি বলি, তাদেরটাই আপনি মেনে নেন না, তাদেরটাই আমি মেনে নিলাম, কিন্তু একজন মেডিকেলি ডেড ব্যক্তি কিভাবে নির্বাচনে তার মনোনয়ন ফরমে তিনি টিপসই দেন? এমন একজন রোগী, তার সম্মতি নিতে হবে, তাকে বলতে হবে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি নির্বাচন করতে রাজি আছি, আমার টিপসই নেন। এই সম্মতিটা তাকে দিতে হবে, সেটা ম্যাজিস্ট্রেটকে শুনতে হবে, সাক্ষীকে জানতে হবে, নোটারি পাবলিক হবে, তারপরে সে মনোনয়ন ফরমে যেটা নিবেন তার টিপসই আপনি নিবেন। একজন মেডিকেলে ডেড ব্যক্তির তার অজ্ঞাত অবস্থায় তার ব্রেন কাজ করছে না এমন সময় তার টিপসই আপনি নেন কিভাবে? এবং সেই টিপসই কিভাবে নির্বাচন কমিশন রিসিভ করে? কোন আইনের ভিত্তিতে? এরা সবগুলো ক্রাইম করেছে, দেশদ্রোহী তারা সামিলের কাজ করেছে। তারা পুরো হাসপাতালটাকে 1 মাস ধরে তারা মবের রাজ্য বানিয়ে ফেলেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ, এই পরিবারের লোকজনগুলা এবং এর ঊর্ধ্বতন নেতাগুলার এর সাথে দায়ী, এই ডেভিল ইউনূসের সাথে দায়ী।
আজকে পুরো 32টা দিন ধরে তাকে নিয়ে এভাবে অপরাজনীতি করা হয়েছে, একের পর এক তার বিষয়ে তথ্য গণমাধ্যমে নিউজ আছে, এই ডাক্তার জাহিদের বিষয় দায়ী। সুতরাং তাদেরকে ধরা উচিত, আপনাদের সত্য কথাটা বলা উচিত। লাশ আমরা তার অবশ্যই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি অনেক আগে থেকে, আমি 28 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আসতেছি, এবং আমি এই নিয়ে কথা বলতেছি। একজন মৃত ব্যক্তি কিভাবে শোয়াই রেখা, একজন মৃত ব্যক্তিকে এভাবে তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে আপনারা বলতেছেন আইসিইউর বেডে আছে। একটা ছবি আপনারা আইসিইউর বেডে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে? কেউ দেখছেন? আইসিইউ আমরা ট্রিটমেন্ট আমরা জানি না, আইসিইউ কি তার গ্লাসের ফাঁকা দিয়ে দেখা যায় না যে রোগী ওখানে আছেন বেডে? কেউ দেখাইতে পারছেন? পুরো মাসটা আজকে 32-33টা দিন ধরে একজন মেডিকেলি ডেড, তাদের ভাষায় কিন্তু কথাটা বলা হয়েছে। কিভাবে তার মনোনয়ন ফর্মে আপনারা টিপসই নিলেন? কিভাবে সেই নির্বাচন কমিশনের নেয় সম্পূর্ণ একটা মেটিকুলাস ডিজাইন, এটা সম্পূর্ণ অপভাবে পুরো জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, পুরো বাঙালি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। কি দিবেন আপনারা এই প্রতারণার? একজন তিনি কি শুধু তার মা, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না? তিনি বাংলাদেশের সকল জনগণের প্রতিনিধি ছিল না? প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বের দরবারে তিনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হইয়া। তাহলে তার সাথে এইভাবে অপরাজনীতি করা হয়েছে। তার মেডিকেল ডেট নিয়ে তার মনোনয়ন ফর্ম আপনার টিপসই নেন, সেই ফর্ম আবার নির্বাচন কমিশন জমা নেয়। কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে তারা এটা করেছে? ছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্বা তারেক হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে? কি আমরা গরুর ঘাস খাই? ঘোড়ার ঘাস খাই? খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইর হইছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়ি পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সব গোবর ভরা, যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, মার লাশ নিয়ে খেলে, মার লাশ নিয়ে খেলে। সে কি জনগণকে চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে? সে তো গরু, সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা। দূর 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 লন্ডনে যা, তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়ার সময় আসছে। তুই কি বাংলাদেশে এখানে করিস? তোর কোন ডাক্তার যে কোথা থেকে পাস করছে? লন্ডনের ডাক্তার খাম্বা তারেক। এই খাম্বা তারেক তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস। এটা তো আমরা অনেক আগে বলে দিছি, তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে, তোর মাকে ইনজেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস, এভাবে স্ট্যাচু বানায় রাখছিস। আমরা কি হসপিটালে ঘাস খাই? আমরা কি ঘোড়ার নুন টুটুসি? খাম্বা তারেক, ওই খাম্বা তারেক তোর মতন মূর্খ নাকি আমরা? সুদের ফুট। খালেদা জিয়ার জানাজার দিনে পাক ভারত দুই দেশের কূটনীতিকরাই বাংলাদেশে এসেছিলেন। উদ্দেশ্য পরিষ্কার থাকলেও এই সফর নিয়ে এক পশলা রাজনীতি হয়ে গেছে এরই মধ্যেই। দেখা গেল পাক স্পিকারের সাথে ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হলো না কোনো বৈঠক। প্রশ্ন উঠেছে, এমনটা হলো কেন? ভারতের সাথে সম্পর্ক যা গেছে তা কি একেবারেই গেছে? এমন প্রশ্ন উঠছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় বেলায় ঢাকার রাজপথে যখন শোকের আবহে বিদেশি অতিথিদের ভিড়, তখন সবার নজর ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপরে। চলমান টানাপোড়েনের মধ্যেই ভারতের কোনো শীর্ষ প্রতিনিধির এই সফর ঘিরে নানান কৌতূহল ছিল। কিন্তু দিন শেষে যখন দেখা গেল পাকিস্তানের স্পিকার কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক বৈঠক করেছেন, অথচ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তেমন কোনো দ্বিপাক্ষিক আলোচনা হলো না, তখন কূটনীতির অলিন্দে গুঞ্জন শুরু হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে প্রধান উপদেষ্টার হাস্যোজ্জ্বল ছবি যখন সামনে এলো, তখন প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠল। ভারতের সঙ্গে কি বর্তমান সরকারের দূরত্বটা আরো স্পষ্ট হয়ে গেল?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কূটনৈতিক এবং সরকারি ভাষ্যগুলো বিশ্লেষণ করলে বেশ কিছু দিক বেরিয়ে আসে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অনেকটা সহজভাবে দেখার চেষ্টা করেছে। তাদের মতে এই সফরগুলো ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং মূল উদ্দেশ্য ছিল শ্রদ্ধা নিবেদন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক না হলেও সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগ কিন্তু একদমই ছিল না তা নয়। জানাজার আনুষ্ঠানিকতার ফাঁকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতে এই সফরকে একান্তভাবে রাজনৈতিক বা রাষ্ট্রীয় সম্পর্কের মাপকাঠিতে বিচার করা ঠিক হবে না। জয়শঙ্কর এসেছিলেন একটি শোক অনুষ্ঠানে যোগ দিতে এবং পুরো সময়ে উপস্থিত থেকে তিনি তার রাষ্ট্রীয় সৌজন্য পালন করে ফিরে গেছেন। তবে কূটনৈতিক বিশ্লেষকদের চিরে তো আর এত সহজে ভেজে না। সদ্য প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নিয়ে এখনো মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে এবং সেটাই হওয়ার কথা। আমাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে তার এই জানাজা অনুষ্ঠানটি ছিল মুসলিম বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজা এবং সেইখান থেকে অবশ্যই আমরা বলতে পারি এমন বিরল সম্মান, এমন বিরল ভালোবাসা কজন মানুষের ভাগ্যে জোটে। দল মতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণী পেশার মানুষ সব ধরনের প্রতিহিংসা, সব ধরনের দেশ বিদ্বেষ ভুলে খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে শরিক হয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এমনকি বিএনপির যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারের পর্যায়ে কিংবা বিদেশি অতিথিদের মধ্যে কারা উপস্থিত ছিলেন তাও আমরা জানি। উপস্থিত ছিলেন সরকার প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সবাই তো উপস্থিত ছিলেন। সার্কভুক্ত প্রত্যেকটি রাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসেছিলেন আমরা জানি। তো সেই অনুষ্ঠানটি তো সার্বিকভাবে ছন্দময়, আবেগীয় ছন্দময় হওয়ার কথা ছিল বা হয়েছেও, কিন্তু কোনো এক জায়গায় ছন্দপতন ঘটেছে নিশ্চয়ই, অনেকের চোখে পড়েছে। সেই জানাজাতে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখা গেল না। আমি বলছি রাষ্ট্রের প্রধান আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে দেখা গেল না। তার কি থাকার কথা ছিল না? এবং তিনি যদি থাকতেন তাহলে নিশ্চয়ই কোথাও কোনো গ্যাপ থাকতো না, কিন্তু তিনি থাকলেন না। কেন থাকলেন না? তাকে আসতে দেওয়া হয়নি? তিনি নিজে আসেননি? নাকি তার নিরাপত্তার ঘাটতি ছিল? এই প্রসঙ্গটি এ কারণেই নিয়ে আসছি যে এখনো পর্যন্ত আমাদের রাজনীতি কতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে এখনো, অথবা এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যে নানান ধরনের খেলা চলছে এটিও তারই একটা অংশ কিনা, অথবা বিএনপির প্রতি বা খালেদা জিয়ার প্রতি যে নানান মহা আয়োজন সরকারের পক্ষ থেকে সেটিও বা কতটুকু আন্তরিকতার সঙ্গে, সেই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। এখন প্রথম প্রশ্ন যদি করি যে তাকে নিরাপত্তাজনিত বিশেষ কোনো কারণে আসতে নিষেধ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, সেটি কেমন হতে পারে? হতে পারে যেহেতু তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমাকে না ভোলার জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠি লিখেছেন এক ছাত্রদল নেতা। খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানকে উদ্দেশ্য করে গতকাল বৃহস্পতিবার ফেসবুকে দেয়া চিঠিতে তিনি লিখেছেন, আমি আপনার কাছে অনুরোধ করছি এই ফাতেমা বেগমকে কোনোদিন ভুলবেন না। ফাতেমাকে নিয়ে ছাত্রদল নেতার আবেগ ঘন এই স্ট্যাটাস অনেকের মন ছুঁয়েছে। অনেকেই তার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন, লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদুর ফেসবুকে লেখা খোলা চিঠিটি হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো। শুরুতে দুদু লিখেছেন, দৃষ্টি আকর্ষণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাইয়া আপনার প্রতি। জানি না আমার এই স্ট্যাটাস আপনার দৃষ্টিতে পড়বে কিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ আপনি, আপনার পরিবার, আমরা এবং সারা বাংলাদেশ তথা বিশ্ববাসী শোকাহত। আমি আপনার কাছে অনুরোধ করছি
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে আবার সমালোচনা করতেছে, বিশেষ করে তারেক রহমানের বিষয় নিয়ে এবং অনেক ইস্যু নিয়ে। দর্শক শ্রোতা, এই তারেক রহমানকে নিয়ে বা বেগম খালেদা জিয়াকে নিয়ে যে অনেক তথ্য এই মুহূর্তে আসতেছে বা তারেক রহমানের উপর চাপ প্রয়োগ হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।